আমাদের নিউজ গ্যালারি অনুষ্ঠানে, এটি নিউজের প্রতি রাতের আয়োজন। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিনের বিভিন্ন সংবাদ নিয়ে, গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আলোচনা করি, পর্যালোচনা করি এবং সেই সঙ্গে সেই খবরগুলোর সঙ্গে সংশ্লিষ্টরা আমাদের সঙ্গে যোগ দেন, বাংলাদেশ থেকে, বাংলাদেশের বাইরে থেকেও। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, গত একদিনে অর্থাৎ এই সোমবার যদি বলি, সোমবার সারাদিনে রাত থেকেই একটা ঘটনা হচ্ছে যে ঢাকায় মদ খেয়ে, বলবো যে ভেজাল মদ কিংবা বিষাক্ত মদ খেয়ে প্রায় 5জনের মৃত্যু হয়েছে ঢাকায় বিভিন্ন ঘটনায়, এবং বগুড়াতে 6জনের মৃত্যু হয়েছে। সব কিছু মিলিয়ে হঠাৎ করেই এই বিষাক্ত মদ যেন আলোচনায় চলে এসছে। তো এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, বিভিন্ন যারা যেখানে যেখানে এই ঘটনাগুলো ঘটেছে সেসব ঘটনার সঙ্গে কথা বলবো। তবে তার আগে একদম এই ঘটনার লেটেস্ট যে আপডেট সেটি হচ্ছে যে রাজধানীতে এই গভীর রাতে একটি অভিযান শুরু হচ্ছে। রাজধানীর বাড্ডায় এই ভেজাল মদ তৈরি কারখানায় অভিযান চলছে, শুরু হয়েছে। সেটি নিয়ে আমরা কথা বলবো। সেখানে আছেন আমাদের রিপোর্টার সাব্বির আহমেদ। আমরা একটু সরাসরি তার কাছে যেতে চাই। সাব্বির, জানতে চাইবো যে এই সাব্বির, একটু গিয়ে আপনাকে জানতে চাই যে এই কারখানায় কি কি পাওয়া গেল এবং এখন পর্যন্ত সর্বশেষ খবর কি? আমরা আসলে একটু শোনাতে চাই আপনাকে যে কিভাবে আসলে এই ভেজাল মদগুলো তৈরি করা হতো। মামপানি, স্প্রিট আর হলো এই যে চিনি কালামি, 3টে উপাদান। হুইস্কির মধ্যে 3টে উপাদান, আর ইয়ার ভিতরে সাদা ভুটকার ভিতরে পানি আর স্প্রিট, এই দুইটা। আপনি রেজওয়ান, আসলে এই যে সম্প্রতি সময় আপনারা জানেন যে এই বিষাক্ত মদ পানে প্রায় 6জনের মৃত্যু সংবাদ পর্যন্ত আমরা পেয়েছি, এবং তারপর থেকে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ বিশেষ করে তারা অভিযানের নামে যে আসলে কোথা থেকে এই বিষাক্ত মদগুলো যাচ্ছিল, এবং রাজধানীর বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে সম্প্রতি সময়ে বিদেশি মদের চাহিদা বেশি থাকলেও এই মদের সরবরাহ কিছুটা কম থাকার কারণে এই সুযোগটিকে কাজে লাগিয়ে একটি চক্র এবং একটি গোষ্ঠী মূলত তারা এ ধরনের বিভিন্ন যে ক্ষতিকর কেমিক্যাল রয়েছে সেই কেমিক্যালগুলো এবং বিভিন্ন ধরনের স্পিরিট সেগুলোকে মিশিয়ে তারা এ ধরনের মদ তৈরি করছিলেন। এবং আপনাদের সামনে এখন আসলে যে মদের বোতলগুলো রয়েছে এগুলো কিন্তু আসলে মদ নয়, এগুলো কিছুক্ষণ আগে এখানে আসলে কিভাবে তারা তৈরি করেন, তারা বিভিন্ন সময় মিটফোর্ড হাসপাতালে, আপনারা জানেন যে হাসপাতালে সেখানে কেমিক্যালের একটি বড় ব্যবসা রয়েছে, সেই জায়গা থেকে তারা কেমিক্যালগুলো সংগ্রহ করেন এবং আপনারা জানেন বিভিন্ন সময় ফুটপাতে আমরা দেখেছি ফেরি করে বিক্রি করা হয় বিভিন্ন ধরনের খালি মদের বোতল, সেখান থেকে সেই বোতলগুলো তারা সংগ্রহ করেন এবং এই মিটফোর্ড এলাকা থেকে এ ধরনের স্পিরিট সহ অন্যান্য যে কেমিক্যালগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করেন, এবং সংগ্রহ করার পর এখানে এনে তারপর তারা এই মদের বোতলগুলো তৈরি করছেন। এবং মদের এই যে বোতলগুলো রয়েছে এই বোতলগুলো তারা, যেহেতু এই মুহূর্তে বিদেশি মদের চাহিদা অনেক বেশি, এই কারণে তারা বিভিন্ন সময় তাদের যে কাস্টমারগুলো রয়েছে এই কাস্টমারদের কাছে প্রায় 5 থেকে 7 হাজার টাকা দরে এই মদের বোতলগুলো তারা বিক্রি করছিলেন। এবং এই মদগুলোতে মূলত শুধুমাত্র স্পিরিট এবং পানি এগুলো মিশিয়ে এবং অন্যান্য ছোটখাটো কয়েকটা কেমিক্যাল এগুলো মিশিয়ে আসলে এই মদগুলো তৈরি করা হচ্ছিল। আর এ কারণে এগুলো খাওয়ার সাথে সাথে যারা এই মদগুলো পান করছিলেন তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। এ পর্যন্ত যে 6জন মারা গেছেন সেই 6জন ছাড়াও আরো বেশ কয়েকজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, অনেকে আইসিইউতে রয়েছেন। এবং গেল এক সপ্তাহেই শুধু প্রায় 241 জনের কাছে তারা এই 231 জনের কাছে তারা এই মদগুলো সরবরাহ করেছে। আপনারা জানেন যে গোয়েন্দা পুলিশের যে গুলশান বিভাগের টিম তারা দিনভর বিভিন্ন তথ্য সংগ্রহ করে তারপর এই জায়গায় অভিযান পরিচালনা করেছে, এবং তারা যাচাই বাছাই করে দেখছে যে এই 231 বোতল যে মদ কাদের কাছে গেছে তাদেরকে সতর্ক করার চেষ্টা তারা করছেন। তবে এই 231 বোতল মদ যাদের মাধ্যমে নিয়েছেন তারা কিন্তু এই মদ খেলে তারা ক্ষতিগ্রস্ত হবেন, এবং এই মদ আর কোথায় কোথায় এ ধরনের বিষাক্ত মদ বা ভেজাল মদ তৈরি করা হয় সে ব্যাপারেও অনুসন্ধান চলছে। এবং একটি বিষয়, মূলত বিদেশি মদের মোড়কে এই ধরনের এই ভেজাল মদ বিক্রি করা হচ্ছিল, তাই যারা এই মদ পান করছেন বা করেন তাদের লাইসেন্স রয়েছে, যাদের বৈধতা, সতর্ক হতে হবে, তা না হলে কিন্তু মৃত্যুর মতো করুণ পরিণতি তাদের হতে পারে। তো এই মুহূর্তে এখনো এখানে অভিযান চলছে। একটা জিনিস আপনি বলছিলেন যে বিদেশি মদের প্রচুর চাহিদা রয়েছে কিন্তু রাজধানীতে সরবরাহ কম, এই কারণেই কি আসলে যে ভেজাল মদগুলো বেশি বিক্রি হচ্ছে বা কেনা হচ্ছে, তাই তো? প্রায়
কয়েক ব্যাগ ভর্তি মদের খালি বোতল, যেগুলো ফেরিওয়ালাদের কাছ থেকে 20 থেকে 30 টাকা দিয়ে তারা এই বোতলগুলো সংগ্রহ করতে। আচ্ছা, ধন্যবাদ। এখনো অভিযান চলছে। ধন্যবাদ সাব্বির আহমেদ। নিশ্চয়ই আপনি অভিযানে থাকবেন এবং আমরা আবার যখন নিশ্চয়ই অন্য কোনো সংবাদে আপনার সাথে যোগ দেবো এবং বিস্তারিত আরও জানতে চাইব। এই ভেজাল মদ খেয়ে রাজধানীতে প্রায় 6 জন মারা গেছেন, বগুড়ায় 6 জন মারা গেছেন, একদিনে 12 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। এবং এরপরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেখলাম যে বিভিন্ন অভিযান শুরু করেছেন। আমি এখন একটু গাজীপুরে যেতে চাই। গাজীপুরে আমাদের এটি নিউজের প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। মাসুম, আপনার কাছে যেটি জানতে চাইবো যে আপনার এলাকায় যেটি হচ্ছে সেটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি গাজীপুরে গত রাতে গাজীপুরে একটি প্রতিষ্ঠানে অনেক সদস্যরা মিলে কি বলবো একটা জায়গায় গিয়ে একটা রিসোর্টে গিয়ে অনুষ্ঠান করছিলেন এবং সেখানে তারা মদ খেয়েছেন বা মদ পান করেছেন এবং সেই মদগুলো ভেজাল ছিল এবং তারপরে অনেক অসুস্থ হয়ে যান এবং এর মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে। আমি একটু জানতে চাইবো যে গাজীপুরে এখন অবস্থা কি এবং যেখানে প্রশাসন কি করছে বা কি ব্যবস্থা এখন পর্যন্ত নিয়েছে সেখানে। রেজন, ধন্যবাদ। আপনি ইতিমধ্যে জেনেছেন যে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকাতে যে সারা রিসোর্ট, সেই সারা রিসোর্টে এশিয়াটিক সোসাইটির কিছু কর্মকর্তা, অর্থাৎ তাদের অঙ্গ সংগঠন, এশিয়াটিক সোসাইটির অঙ্গ সংগঠন বিজ্ঞাপনী সংস্থা, এই অঙ্গ সংগঠনের ফোর্ট এর 43 জন কর্মকর্তা কর্মচারী। এটা এশিয়াটিক সোসাইটি না, একটা বিজ্ঞাপনী সংস্থা, সেটা একটা বিজ্ঞাপনী সংস্থা। জি বলেন। এশিয়াটিক বিজ্ঞাপনী সংস্থা, এই বিজ্ঞাপনী সংস্থার অঙ্গ সংগঠন আরেকটি আছে, সেই অঙ্গ সংগঠনের যে ফোর্ট, সেই ফোর্ট বিজ্ঞাপনী সংস্থার কিছু কর্মকর্তা, তার সিইও সহ, অর্থাৎ এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী যিনি ইকরাম মঈন সহ 43 জন এই রিসোর্টে 29 তারিখ রাতে আসে এবং তারা এসে স্থানীয়ভাবে মদ সংগ্রহ করে তারা সেটিগুলো পান করে। আমরা এই রিসোর্টের আশেপাশে এলাকাতে ঘুরে যে তথ্যগুলো পেয়েছি সেখানে জেনেছি যে রেকটিফাইড স্পিরিট যেগুলো, সেইগুলো তারা বোতলে ভরে এবং চুলাই মদ যেগুলো আছে সেগুলো ভরে তাদের। আচ্ছা মাসুম, আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে এই যে আপনি বলছেন যে আশেপাশের থেকে তারা এই মদগুলো সংগ্রহ করে, এই মৃত্যুর ঘটনার পর প্রায় 24 ঘন্টা বা তারও বেশি পার হয়ে গেল, এখন এর মধ্যে কি প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, কিংবা এই যে যারা এই অবৈধ মদগুলো, ভেজাল মদগুলো বিক্রি করছে তাদের গ্রেপ্তারে কোনো অভিযান শুরু হয়েছে কিনা? আমি আমাদের যে ভারপ্রাপ্ত পুলিশ সুপার তার সাথে কথা বলেছি এবং জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। তারা যেটুকু জানিয়েছে যে মাঝে মধ্যে যে চুলাই মদ, যে দেশি মদ তৈরি হয়, সেখানে তারা অভিযান চালান এবং সেগুলো গুড়িয়ে দেন সেই আস্তানাগুলো, কিন্তু গোপনে এই মদগুলি এখনো তৈরি হচ্ছে। আজকে ভারপ্রাপ্ত পুলিশ সুপার যেটি জানালেন যে তারা এই ঘটনার পর থেকে সেখানে নজরদারি জোরদার করেছেন এবং তারা অভিযান চালাচ্ছেন যে কি কারণে এই ঘটনাটি ঘটলো, কোথা থেকে মদগুলো সরবরাহ করা হয়েছে, কোন এলাকা থেকে তৈরি করে এখানে সরবরাহ করা হয়েছে। কিন্তু মাসুম, আপনাদের জানতে চাই সেটা হচ্ছে যে মানে আমরা যেটা শুনতে পেরেছি, আমাদের বিভিন্ন কি বলবো যে তদন্তে উঠে এসেছে, আমাদের রিপোর্ট করছে, সেখানে দেখা গেছে যে ঢাকাতে অনেক জায়গায় বলছে যে মদ পাওয়া যাচ্ছে না, বিদেশি মদ পাওয়া যাচ্ছে না, কিন্তু গাজীপুর থেকে বলা হচ্ছে যে আমরা 7-8 হাজারে সেই বিদেশি মদ আপনাদেরকে দেবো, মানে অবাধে এগুলো বিক্রি হচ্ছে। তার প্রশাসনের চোখের সামনেই তো এগুলো বিক্রি হচ্ছে, তাহলে তো ব্যবস্থা আগে কেন নেওয়া হয়নি, এখন কেন এই একটা মৃত্যুর ঘটনার পরে এই ব্যবস্থাটা নেওয়া হচ্ছে? এখানে পুলিশের কিছুটা ব্যর্থতা আমি মনে করি এবং নারকোটিক্স বিভাগের। তাছাড়া এখানে 2টি বার আছে, কিন্তু গাজীপুরে 2টি বারের অনুমোদন দেওয়া হয়েছে, সেখান থেকেও চোরাই পথে এই মদগুলো বিক্রি করা হয়, যেখানে বারের বাইরে কিন্তু মদ নিয়ে যাওয়ার কথা নয়, কিন্তু ওইখানকার কিছু কর্মচারী এই মদগুলো বিভিন্ন রিসোর্টে সাপ্লাই দিয়ে থাকে। কিন্তু রিসোর্ট কর্মকর্তারা যেটি বলছেন যে তাদের এখানে কেউই অসুস্থ হন নাই, রাতে তারা যদিও মদ খেয়েছেন কিন্তু তারা ঢাকাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে তারা মারা যান। এই ঘটনায় কিন্তু 7 জন এই পর্যন্ত অসুস্থ হয়ে পড়েছে, তার মধ্যে 2 জন মারা গেছেন, একজন শিহাব ও একজন জহির রায়হান। আর তাদের যে সিও অর্থাৎ প্রধান নির্বাহী। ধন্যবাদ মাজহারুল ইসলাম মাসুম, ধন্যবাদ। আপনার কাছ থেকে আমি একটু বগুড়া চলে যেতে চাই। আমাদের চপল সাহা সেখানে আছেন, উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান আছেন। আমরা চপল সাহা আপনার কাছে যেটি জানতে চাইব সেটি হচ্ছে এই বগুড়ায় আমরা দেখতে পেয়েছি যে বগুড়ায় 6 জন মারা গেছেন। হ্যাঁ, সোমবার বগুড়ায় এই বিষাক্ত মদ পান করে 6 জন মারা গেছেন। আমি একটু জানতে চাইব এখন আসলে বগুড়ার পরিস্থিতি কি, এই ধরনের ঘটনা কি বগুড়ায় প্রায় ঘটে নাকি এইবারই প্রথম হলো? না, প্রায়ই ঘটে। আচ্ছা, এই জন্য আপনি যেমনটি বলছেন, আসলে ঘটনা হলো যে বগুড়ায়
মাঝে মাঝেই কিন্তু এরকম ঘটনা ঘটছে, এবং 2017 সালে ঘটেছে, 2018 সালে ঘটেছে, এবং সেক্ষেত্রে কিন্তু পুলিশের যে নজরদারি, পুলিশের যে ব্যবস্থা নেওয়ার, সেটা তেমন নেওয়া হয়নি। যে কারণে আপনার দেখা গেছে যে এটা এই ব্যবস্থাটা আস্তে আস্তে মানে ওদের মানে সিন্ডিকেটটা একটা শক্তিশালী হয়ে উঠেছে। আচ্ছা। বগুড়ায় 2টি সিন্ডিকেট এই ব্যবসাটার সাথে জড়িত, যেটা আমাকে জানিয়েছেন সদর থানার ওসি আপনার হুমায়ুন কবির। তিনি আমাকে জানিয়েছেন যে বগুড়ার আপনার পারুল হোমিও হল এবং মুন হোমিও হল, এরা এবার আপনার এই জিনিসটা করেছেন, এবং তারা সম্ভবত রেকটিফাইড স্পিড মিশিয়ে দিয়েছেন। আচ্ছা। এবং রেকটিফাইড স্পিড মিশনের জন্য আপনি জানেন যে উত্তরাঞ্চলের আপনার হলো অধিকাংশ অনেক কিন্তু আপনার ক্ষুদ্র নিগোষ্ঠী আছে যারা একটু দিনমজুর কিংবা অল্প পয়সায় চলেন, কিন্তু ইদানিং বাঙালিরাও এসব খেতে শুরু করেছেন। এই যে রেকটিফাইড স্পিড গুলো খেয়েছেন তারা, এ ব্যাপারে কিন্তু প্রশাসন সন্ধ্যাবেলায় আমি যখন নারকোটিক্স ডিপার্টমেন্টে 2টা জায়গায় কল করলাম, 2টা টেলিফোন, সরকারি টেলিফোন বন্ধ, তারা কিন্তু আর টেলিফোন খোলেনি। ফলে আমি বাধ্য হয়ে ওসি সাহেবকে বললাম, ওসি সাহেব বললেন যে তাদের বিরুদ্ধে অভিযান নেওয়া শুরু হয়েছে, এবং অভিযানে দেখা যাচ্ছে যে সন্দেহ করছেন যে এই দুইজনের কাছ থেকে এই রেকটিফাইড স্পিডটা চলে গেছে আপনার হলো সাধারণ মানুষের মধ্যে, এবং তারা কিন্তু কিনছেন এগুলো হলো বিভিন্ন হোমিও দোকান থেকে, হোমিও দোকান থেকে কিনে আচ্ছা নিয়ে চপল যে শাহ, অল্প দাম। আমার প্রশ্নটা হচ্ছে যে এই সাব্বির যেমন বলছিলেন ঢাকায় যেটা হচ্ছে যে ঢাকায় আসলে বৈধভাবে বিদেশি মদ পাওয়া এখন কঠিন হয়ে গেছে নানা কারণে, এই করোনার সময়টা প্রায় পাওয়াই যাচ্ছে না। এই কারণে অনেকে অবৈধভাবে এই বিষাক্ত মদ কিনছেন বা ভেজাল মদগুলো কিনছেন, আসল মনে করে কিনছেন বিভিন্ন চোরাই পথে। এই বগুড়ার অবস্থা কি তাই, যে এরকম যে বৈধ পথে মদ পাওয়া যাচ্ছে না? জি, একদম সাব্বির সাহেব যেটা বলেছেন তা সঠিক। আমি গত কয়েকদিন আগে একটা সংবাদ পেয়েছি যে বগুড়ার যে 3টে বার আছে, 3টি বারের মধ্যে কিন্তু দেখা গেছে যে একজন ভদ্রলোক, আমার খুব ক্লোজ লোক, উনি 1 পেক হুইস্কি খাওয়ার পর পেটে ব্যথা শুরু হয়ে গেছে, আর খাননি উনি। তখন উনি জিজ্ঞেস করছেন এই মদটা কি, আসলে এই হুইস্কিটা কেমন, তখন ওনারা সদুত্তর দিতে পারেনি। তার মানে বোঝা যাচ্ছে যে শীত আসার কারণে আপনার মদের চাহিদা বেড়েছে, আর সেই সুযোগেই আপনার হলো 20 বোতল মদের সাথে 10 বোতল মদ চলে আসছে এখানে। বগুড়ার যে 3টি বার, এই 3টি বারের মদের ব্যাপারে কিন্তু পুলিশের কোনো ভূমিকা নেই। আচ্ছা। পুলিশ যেন মনে হচ্ছে যে তাদের উদাসীন। সেক্ষেত্রে কিন্তু পুলিশের যে ভূমিকা থাকা উচিত, মদ বিক্রির ব্যাপারে যে তাদের চূড়ান্ত একটা কিছু করা উচিত, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে যে সব গাছাড়া ভাব। এই গাছাড়া ভাব থাকলে পরে তো আস্তে আস্তে এইগুলো মৃত্যু করবে। আজকে যে মৃত্যুটা ঘটেছে, এটা একটা মর্মান্তিক ঘটনা। আপনি জানেন যে 1998 সালে গাইবান্ধার ট্র্যাজেডি কথা কেউ ভুলে যাননি, আমরা ভুলিনি। সেদিন কিন্তু বাংলা নববর্ষকে বরণ করতে গিয়ে গাইবান্ধায় পুলিশের মতে 41 জন, আর স্থানীয়দের আচ্ছা মতে আচ্ছা আচ্ছা চপল শাহ, প্রায় এখন 100। কি এই এই মর্মান্তিক ঘটনার পরে কি এখন প্রশাসনের টনকটা নড়েছে, মানে এখন কি অভিযান টভিযান চলছে? হ্যাঁ, আজকে আমাকে পুলিশের যে এখানে বগুড়া সদর থানার ওসি, উনি আমাকে বললেন যে তারা অভিযানে নেমেছেন, তাদের সন্দেহের তীর পারুল হোমিও হল এবং হলো খান হোমিও হল, আচ্ছা। এখান থেকেই এই আপনার অ্যালকোহলের সাথে রেকটিফাইড স্পিরিট মিশাল করে বিক্রি করা হয়েছে হোমিওর দোকানে, এবং তারা তাদেরকে ধরার চেষ্টা করছে, এবং তারা এখন পালিয়ে গেছেন, এরকম একটা কথা বললেন। যদি এটাকে সরাসরি তারা বন্ধ করতে চান, তবে এই পালিয়ে যাওয়ার অজুহাত দিয়ে কিন্তু বন্ধ করা যাবে না। বগুড়া শহরে যারা মদ বিক্রি করেন তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির বিধান করতে হবে, না হলে পারে এভাবে লোক মরতেই থাকবে। বগুড়াতে প্রায় ধন্যবাদ, ধন্যবাদ চপল শাহ, ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, ধন্যবাদ মাহজুরুল ইসলাম মাসুম আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এবং আমরা প্রত্যাশা করব যে এই দুর্ঘটনার পর কিংবা এই যে মৃত্যুর ঘটনা ঘটল এরপরে অন্তত প্রশাসন আরও বেশি সচেতন হবে, কঠোর হবে এবং অভিযান চলবে, এবং আমরা নিশ্চয় সামনের দিকে আর এমন মর্মান্তিক খবরগুলো পাবো না। এই সময়টাতে, বাকি সময়টাতে আমাদের সঙ্গে 3 জন অতিথি আছেন। প্রথমে স্টুডিওতে যারা আছেন তাদের সাথে পরিচয় করে দিয়ে, আমার সঙ্গে আছেন দেওয়ান ইলহাম রেজা চৌধুরী, ইলহাম আমার অনুষ্ঠানে স্বাগত, এবং আমার সঙ্গে আছেন অমিত বর্মন। এই দুজন কাছে একটু পরে যাব, কারণ এই দুজন আমাদেরকে গান শোনাবেন। আমরা হাসন রাজার গান শুনবো এবং লোকগীতি শুনবো তাদের কাছে। তবে তার আগে আমরা একটা ছোট্ট আলোচনা আছে আমাদের, একটা কী বলবো, একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সুনামগঞ্জে। সেই সুনামগঞ্জে ঘটনা বলার জন্য আমাদের সঙ্গে সুনামগঞ্জ থেকে যোগ দিয়েছেন সাংবাদিক পঙ্কজ দে। পঙ্কজ দে, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনার অনুষ্ঠানে স্বাগত। আমাকে হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই। জি, কেন পঙ্কজদের কাছে আজকে আমি যাবো বা তার কাছে শুনবো, তার আগে তার ঘটনাটা বলে নিই। সেটা হচ্ছে যে নিশ্চয়ই যারা এর মধ্যে টেলিভিশন বা পত্রিকা পড়েছেন তারা জেনে গেছেন যে সুনামগঞ্জে একজন
সাংবাদিকের উপর অত্যাচার হয়েছে, তাকে নির্যাতন করা হয়েছে। সাংবাদিকের নাম হচ্ছেন কামাল হোসেন, সুনামগঞ্জে তাহিরপুরে, এবং সেখানকার তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীতে এতে বালু উত্তোলন এবং অবৈধভাবে বালু উত্তোলন এবং পাথর উত্তোলনের সংবাদ করতে গিয়ে তিনি সেই পাথর খেকো যারা আছেন বা অবৈধভাবে যারা পাথর উত্তোলন করেন তাদের নির্যাতনের শিকার হয়েছে। তাকে গাছে বেঁধে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে এবং সেটি এই ভিডিও করা হয়েছে, এটি ফেসবুকে চলে এসছে, সবাই দেখেছেন কীভাবে অত্যাচার করা হয়েছে। তারপর তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন নির্যাতনের ফলে। সব কিছু মিলে এখন অবস্থা কি বলবো গুরুতর, এবং এর মধ্যে মামলা হয়েছে। গ্রেপ্তার সম্ভবত এখন পর্যন্ত কেউ হননি। এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য আমরা আসলে আমাদের সুনামগঞ্জের প্রতিনিধি পঙ্কজদের কাছে আমরা যাচ্ছি। পঙ্কজদের একটু জানতে চাইবো, শেষ এই যে এই নির্মম একটা হত্যা মানে কি একটা নির্যাতনের ঘটনা ঘটলো, সাংবাদিকের উপরে এমন নির্যাতন করা হয়েছে, কেউ কি গ্রেপ্তার হয়েছেন? না রেজন, এখন পর্যন্ত আসলে কেউ তাহিরপুরে গ্রেপ্তার হননি, এবং যেটি আমরা সন্ধ্যার পরেও যেটি জেনেছি যে ওই সাংবাদিক তিনি তাহিরপুর থানায় এমনিতে লিখিতভাবে একটি অভিযোগ দিয়েছেন, এবং তার মামলাটি এখনো নেওয়া হয়নি। তবে পুলিশ সুপার আমাকে জানিয়েছেন যে তারা ওখানে তাহিরপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব মামলাটি নেওয়ার জন্য। আর আরেকটি বিষয় হচ্ছে যে ওই সাংবাদিক যিনি যাকে এই নির্মমভাবে নির্যাতন করা হয়েছে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাকে তাহিরপুর হাসপাতালের ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা আসলে তাহিরপুরে চিকিৎসা দেওয়ার মতো অবস্থা নেই, এই জন্য তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে আনা হয়েছে। একটি বিষয় আসলে রেজন জানিয়ে রাখি যে তাহিরপুরে আসলে বালু পাথর মহাল নিয়ে এই ধরনের ঘটনা এর আগেও ঘটেছে, যে সাংবাদিক নির্যাতনের ঘটনা, বা তাহিরপুরে এই বালু মহাল পাথর মহাল নিয়ে যে বালু কেকুরা পাথর কেকুরা যে চাঁদাবাজির ঘটনাটি হয়, বা এখানে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনা ঘটে, এগুলো নিয়ে অনেক আগে থেকেই সাংবাদিকরা সংবাদ করে আসছেন, বা এই ধরনের ঘটনা এর আগেও ঘটেছে। যেটি হয় যে এই জাদুকাটা হচ্ছে একটি পাহাড়ি নদী, মেঘালয় থেকে নদীটি নেমে এসেছে, এবং এখানে প্রাকৃতিকভাবে এখানে বালু পাথর হয়ে থাকে, এবং এই বালু পাথর দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হয়। গত 1 বছর ধরে এই এলাকায় এই মহালগুলোতে, সুনামগঞ্জের অন্য মহালগুলো সহ এই মহালগুলোতে বালু পাথর উত্তোলন বন্ধ রয়েছে পরিবেশগত প্রতিক্রিয়ার কারণে, নদী ভাঙ্গনের কারণে, পাড় ভাঙ্গনের কারণে। কিন্তু যারা ঘটনাটি ঘটিয়েছে তারা আসলে এই অবৈধভাবে প্রশাসনের নির্দেশ অমান্য করে তারা গত কিছুদিন ধরেই এখানে আমরা সংবাদ করে আসছি, বা গণমাধ্যম কর্মীরা সংবাদ করছেন যে প্রশাসনের নিষেধাজ্ঞা বা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে। পঙ্কজ দা, আপনার কাছে জানতে চাইবো যে আপনি বলছিলেন যে এর আগেও এই ধরনের সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে এখানে, তাহলে এর আগে যে সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে এর আগে কি বিচার হয়েছে কিংবা এই ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেগুলোর অবস্থা কি রকম? না আসলে এই ধরনের ঘটনা যেমন এর আগে হাবিব সরোয়ার আজাদ নামে একজন যুগান্তরে কাজ করেন, তিনিও ওখানে নির্যাতনের শিকার হয়েছিলেন। এখানে গণমাধ্যম কর্মীরা প্রতিবাদ করেছেন, বা তাহিরপুরেও গণমাধ্যম কর্মীরা প্রতিবাদ করেছেন, কিন্তু ওই ঘটনায় যে যারা দায়ী তাদের যে খুব দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে সেটা আসলে হয়নি। কোনো না কোনো ভাবে এক পর্যায়ে আমরা যেটুকু দেখেছি, যেহেতু এটি ছোট জায়গা, মফস্বল এলাকা, এবং কোনো না কোনো ভাবে সাংবাদিকরা চাপে বা নানাভাবেই দেখা যায় যে এক পর্যায়ে এই বিষয়গুলো মিউচুয়ালি মানে আপোষেই আসলে প্রাথমিকভাবে সমাধান হয়ে যায়। আচ্ছা, এই যে প্রশাসনের নাকের ডগায় যে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, পাথর উত্তোলন করা হচ্ছে, মানে আপনি বলছেন যে রেগুলেটর নিউজও করা হয়, তো ব্যবস্থা কি না হয়, মানে বন্ধ করার কোনো ব্যবস্থা কেন না হয় না? এর সাথে কি প্রভাবশালীরা জড়িত এই কারণে? আসলে এই মহালগুলোতে, বালু পাথর মহালগুলোতে আমরা যেটি দেখেছি যে এই স্থানীয়ভাবে যারা আওয়ামী লীগেরই হোক কিংবা বিএনপিরই হোক, সরকার দলীয় হোক, বিরোধী দলীয় হোক, কোনো না কোনো ভাবে তারা আসলে সকলের যোগসূত্র থাকে, প্রভাবশালীদের যোগসূত্র থাকে, এবং তারা প্রশাসনকেও ম্যানেজ করে ফেলে। এখানে যদি কখনো যদি আমরা যদি বলি যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়, তখন ভ্রাম্যমাণ আদালত যখন পরিচালনা হয় তখন আসলে দেখা যাবে ওখানে বালু পাথর উত্তোলনকারীদেরকেও পাওয়া যায় না, আসলে আগেই তারা খবর পেয়ে যায়, এবং যেটি হয়
যে পুলিশ এবং প্রশাসনকে ম্যানেজ করার জন্য একটি পক্ষ ওখানে থাকে, যে পুলিশ প্রশাসন বা অন্যান্য মহল, রাজনীতিবিদ, অন্যান্য মহলদেরকে ম্যানেজ করার জন্য এখানে একটি পক্ষ থাকে। আমাদের গণমাধ্যম কর্মীরাও যে কোনো গণমাধ্যম কর্মী হয়তো দেখা যায় যে ওখানে কোনোভাবে সংযুক্তি আছে এবং তারাও ম্যানেজ হয়ে যাচ্ছে, এটাও হয়ে থাকে। জি জি, ঠিক আছে। সকল মহলকেই আসলে সচেতন হতে হবে। ধন্যবাদ পঙ্কজ দা আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, এবং নিশ্চয়ই পরবর্তীতে আপনি খবর পাঠাবেন এবং আমরা নিশ্চয়ই এই ঘটনার ফলো আমরা দেখতে পাবো। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, এখন আমরা সংবাদ শুনলাম, কঠিন কঠিন আলোচনা শুনলাম, খারাপ খবর নিয়ে আসলে আজকে আলোচনা করতে হলো, এবং প্রত্যাশা করবো এই ঘটনাগুলো যেন পুনরাবৃত্তি না হয় এবং নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হয়, এই প্রত্যাশা আমরা করব। এবং সেই প্রত্যাশা নিয়ে আমরা একটু বিনোদনের দিকে চলে যাবো। আমরা একটু ভালো দিক, মন ভালো করা, যেহেতু রাত শেষের দিকে, আমরা অনুষ্ঠান শেষের দিকে, রাত গভীর হচ্ছে, আমরা একটু মন ভালো করতে করতে বিদায় নেবো, তাই না? তাহলে আমরা এই সময়টাকে আমরা গান শুনবো। আমার সঙ্গে আছেন, আবার পরিচয় করছি, দেওয়ান ইলহাম রেজা চৌধুরী, এবং আমার সঙ্গে আছেন অমিত বর্মন, তিনি তবলা বাজাবেন, এবং ইলহামই তো বলি, তাই? আচ্ছা, ইলহাম গান শোনাবেন। একটু ইলহামের পরিচয় দিই, তিনি হাসন রাজার বংশধর, হাসন রাজার বংশধর, এবং তিনি এই হাসন রাজার গান গাইছেন। তিনি সেই সিলেট থেকে, সুনামগঞ্জ থেকে আমাদের এখানে উড়ে এসেছেন গান শোনানোর জন্য। খুব শীঘ্রই তিনি লন্ডন চলে যাচ্ছেন। তো লন্ডন যাবো কি, আমি এলএলবি কমপ্লিট করার জন্য, এলএলবি কমপ্লিট করে খুব শীঘ্রই তিনি চলে যাচ্ছেন। তার আগে আমাদের সাথে এসেছেন তার গান শোনানোর জন্য। আমরা প্রথম গানটা শুনে নিই, তারপর একটু অন্য আলোচনা যাই। ইলহাম, তো প্রথমে আমি হাসন রাজার বাউলা কে বানাইলের গানটা করব। আচ্ছা, তো এটা আমি ইউকেলেলেতে বাজে তারপরে গানটা করব। বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে। বানাইলো বাউলা, তার নাম হয়েছে মৌলা। বানাইলো বাউলা, তার নাম হয়েছে মৌলা। দেখিয়া তার রূপের ছোট, দেখিয়া তার রূপের ছোট, হাসন রাজা হইল আউলা। কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে। হাসন রাজা হইছে পাগল প্রাণ বনদের কারণে, হাসন রাজা হইছে পাগল প্রাণ বনদের কারণে। বন্ধু বিনে হাসন রাজা, বন্ধু বিনে হাসন রাজা, অন্য নাহি মানে। বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে। হাসন রাজা গাইছে গান হাতে তালি দিয়া, হাসন রাজা গাইছে গান হাতে তালি দিয়া। সাক্ষাৎ দাঁড়াইয়া শোনে, সাক্ষাৎ দাঁড়াইয়া শোনে, হাসন রাজার প্রিয়া। বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে
কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা 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 কে বানাইলো রে। ইলাম বলছিল যে প্রথমবার টেলিভিশনে এসছে যেন একটু নার্ভাস, এখন নার্ভাসনেস আছে? না এখন না, এখন নাই না, চলে গেছে। একটু জানতে চাইবো যে দর্শকদের পরিচয় যখন করে দিচ্ছিলাম তোমার সাথে, তখন বলছিলাম যে হাসন রাজার বংশধর, কিভাবে? আমার দাদা দেওয়ান ওবায়দুর রাজা চৌধুরী হাসন রাজার নাতি। আচ্ছা, তাই তো খুব কাছাকাছি, একেবারে ডাইরেক্ট। আচ্ছা, তাহলে মানে এই যে হাসন রাজার গান গাওয়া বা গানে আসার, এটা কি ওই যে হাসন রাজার বংশধর এজন্যই নাকি? এখানে আসলে বিভিন্ন কারণেই আমার গানে আসা। ফার্স্টলি হচ্ছে কি আমার আব্বু আম্মুর অনেক ইচ্ছা যে আমি গান করি, তো ফার্স্টলি ওদের ইচ্ছার কারণেই, ওদের স্টেপ নেওয়ার কারণেই আমার গানটা করা। সেকেন্ডলি হচ্ছে কি হাসন রাজার বংশধরের কারণে, মানে হাসন রাজার ঐতিহ্যটা ধরে রাখার জন্য আমার গানটা শেখা। মানুষ যখন শোনে যে হাসন রাজার বংশধর, নিশ্চয়ই মানে গান শুনতে চাইলে হাসন রাজার গানটা আগে শুনতে চায়। জি ডেফিনেটলি সবাই ওইটাই। আচ্ছা, আরেকটা গান শুনবো তাহলে, আরেকটা হাসন রাজারই গান। অবশ্যই অবশ্যই। এখন হারমোনিয়াম দিয়ে করবো। মায়ে বাপে কইরা বন্দি খুশি হিরো মাঝারে লালে ধোলাই হইলাম বন্দি পিঞ্জিরার ভেতরে রে কান্দে। মাটিরো পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে কান্দে হাসন রাজার মন ময়নায় রে ও হায় রে কান্দে হাসন রাজার মন মনিয়ায় রে। উড়িয়া যাইব শুয়া পাখি করিয়া রইব কায়া, উড়িয়া যাইব শুয়া পাখি করিয়া রইব কায়া। কিসের দেশ কিসের কেশ কিসের মায়া দয়া রে কান্দে হাসন রাজার মন মনিয়ায় রে ও হায় রে কান্দে হাসন রাজার মন মনিয়ায় রে। হাসন রাজায় ডাকব যখন ময়নায় রে আয়, হাসন রাজায় ডাকব যখন ময়নায় রে আয়। এমন নিষ্ঠুর ময়না আর কি ফিরিয়া চায় রে কান্দে হাসন রাজার মন মনিয়ায় রে ও হায় রে কান্দে হাসন রাজার মন মনিয়ায় রে ও হায় রে কান্দে হাসন রাজার মন মনিয়ায় রে ও হায় রে কান্দে হাসন রাজা মন মনিয়ায় রে। গান নিয়ে প্ল্যান কি?
যেটা- গান নিয়ে প্ল্যান তো আছে আমার। বেসিক্যালি হাসন রাজার যে আনকমন গানগুলো যেগুলো এখনো প্রচার হয় নাই, সেসব গানগুলো সবার সামনে তুলে ধরে। আমি আর কি হাসন রাজাকে আমাদের পারিবারিক গদিতে না রাখতে চেয়ে পুরো বিশ্বের কাছে ছড়াই দিতে চাচ্ছি। এই যে আপনি এসে যাচ্ছেন, লন্ডনে যাচ্ছেন, সেখানে নিশ্চয়ই প্ল্যান আছে যে সেখানে গিয়ে হ্যাঁ, ওখানে ওখানে হাসন রাজা ট্রাস্ট আছে, তো হাসন রাজা লন্ডন ট্রাস্ট, ওখানে আমার তারা এভরি ইয়ার হাসন রাজার উৎসব করে, তো ওখানে আমার গান টান করার প্ল্যান আছে। আচ্ছা। তারপর আমাদের বাংলাদেশে আমার আব্বু তার পাশাপাশি আরো আত্মীয় স্বজন রিলেটিভসরা নিয়ে তারা একটা হাসন রাজা ট্রাস্ট করছেন, তো ওইটার মধ্যেও তারা প্রত্যেক বছর হাসন রাজার জন্মবার্ষিকীতে মৃত্যুবার্ষিকীতে তারা প্রোগ্রাম করেন, তো এটাতেও গান টান করা হয়। আচ্ছা, মানে আপনার বয়সে যারা এখনকার তরুণদের টেস্ট অনেক চেঞ্জ হয়েছে, তাই না? জি। এখন অনলাইনের কারণে সারা বিশ্বের গান শোনে, কিন্তু এই যে হাসন রাজা বা আমাদের যে গানগুলো, আমাদের যে সম্পদগুলো, এগুলোর প্রতি আসলে আপনার বয়সে যারা আছে, তরুণরা যারা আছে, তাদের আগ্রহটা কেমন? আমি সারপ্রাইজিংলি হাসন রাজার গান বা আমাদের অন্য যে ফোক, আমাদের দেশে যে গানগুলো, আব্দুল করিমের গান, রাধারমণের গান, এগুলো আমাদের কারেন্ট জেনারেশনরা এখনো এইটা ব্যাকডেটেড হয় নাই। আচ্ছা, গানগুলো এখনো অবশ্যই, হ্যাঁ। কিন্তু সবাইকে মাথায় রাখে, বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে এগুলো সবসময় জমজমাট থাকে। না, নিশ্চয়ই আজকেও আপনি মাথায় রাখবেন আমাদের। আরেকটা গান কি শুনবো? এখন আমি হাসন রাজার বাইরে যাই। ওকে, অবশ্যই। এখন আমি আরেকটা গান, এটা হচ্ছে গিয়ে শাহ আলম সরকারের গান। আচ্ছা। গানটার নাম হচ্ছে দিলো না দিলো না, ওই গানটা আমি করব। অবশ্যই। দিল না নিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। আমি যারে বাসি ভালো, কাজলের চেয়ে কালো, আমি যারে বাসি ভালো, কাজলের চেয়ে কালো, হয় না যে তার তুলনা, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। চুল কালো, আখি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়ে কালো কি বলতে কি কেউ পারো? আরে চুল কালো, আখি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়ে কালো কি বলতে কি কেউ পারো? আমি যারে বাসি ভালো, কাজলের চেয়ে কালো, আমি যারে বাসি ভালো, কাজলের চেয়ে কালো, হয় না যে তার তুলনা, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। রক্ত রাঙা রুল রাঙা, রাঙা পায়ের আলতা, আলতার চেয়ে রাঙা কি বলতে পারো তা? রক্ত রাঙা রুল রাঙা, রাঙা পায়ের আলতা, আলতার চেয়ে রাঙা কি বলতে পারো তা? আমার বন্ধুর প্রেমের ফুলের জায়গা, আলতার চেয়েও রাঙা বেশি, বন্ধুর প্রেমের ফুলের দাগা, আলতার চেয়েও রাঙা, আমার ভাগ্যে হলো না, দিল না দিল না, দিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। আমি যারে বাসি ভালো, কাজলের চেয়ে কালো, আমি যারে বাসি ভালো, কাজলের চেয়ে কালো, হয় না যে তার তুলনা, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো,
আচ্ছা, কোনো একটা স্টেজে লাইভ গাওয়া, জি। আর একটা টেলিভিশনের ক্যামেরার সামনে লাইভ অনুষ্ঠানে গান গাওয়া, পার্থক্য কিরকম? স্টেজে আসলে স্টেজে তো ওই যে অডিয়েন্স থাকে, অডিয়েন্সের ফিডব্যাকটা বোঝা যায়, তো ওই ফিডব্যাকের অনুযায়ী গান টান করা যায়। বাট আচ্ছা। স্টুডিওতে বা অন্য লাইভ কোনো অডিয়েন্স তো মানে পর্দার ওই পারে থাকে, তো ওইটা আর কি একটু ডিফারেন্ট। তো আচ্ছা। স্টুডিওতে একটু নার্ভাস এসব বেশি থাকে। এখনো নার্ভাস আছে তাহলে? না না না, না ওইটা না। আচ্ছা, একটু জানতে চাইবো, এই আপনি বলছিলেন যে কিছু যে আপনার একটা প্ল্যান আছে যে হাসন রাজা কিংবা আমাদের লোকগীতি যেগুলো আছে এগুলো সারা বাংলাদেশে একটা ছড়িয়ে দেওয়া বা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার একটা ব্যাপার আছে। যখন আপনি এই হাসন রাজার গান কিংবা লোকগীতি গানগুলো শোনেন, যখন সব কিছু মিলে, আমাদের একটা বড় ব্যাপার আছে যে বিভিন্ন সংস্থাগুলো যখন প্রমোট করে সব কিছু বলে, এইখানকার আসলে মানে স্পন্সর করার ক্ষেত্রে, প্রমোট করার ক্ষেত্রে আপনার মানে কি দেখেন যে কতটা তারা আসলে এগিয়ে আসতে চায় এই বাংলাদেশের লোকগীতি নিয়ে, নাকি আধুনিক এই গানগুলোতে বেশি আগ্রহী? না, আমার কাছে মনে হয় যে লোকগীতির প্রতিও যে মানে এগিয়ে আসাটা, এটাও আছে, আধুনিকের প্রতিও আছে। মানে সব দিক দিয়েই আমাদের লোকগীতটা এখনো আমাদের মধ্যে জেগে আছে আর কি, এটা আমার বিশ্বাস। আর ইউটিউব হওয়ার কারণে তো আপনাদের মানে সুযোগ হয়েছে আর নিজেদের গানগুলো অ্যাডভান্টেজটা হয়েছে আর কি। যেমন আপনার এখন বিভিন্ন আমাদের অনেক বাউল শিল্পীরা আছেন যাদেরকে কেউ চিনে না, কিন্তু এই যে ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে তারাও উঠে আসতেছে। বিভিন্ন লোকাল শিল্পীরা আছেন যাদেরকে কেউ চিনে না, বাট এই যে ইউটিউব, ফেসবুক এসবের মাধ্যমে তারা উঠে আসতেছেন। তো আচ্ছা, আপনার কোনটা দিকে আগ্রহ? সেটা হচ্ছে যে মানে যে গান চর্চা করা, শুদ্ধ গান গাওয়া এবং ছড়িয়ে দেওয়া, এর দিকে, নাকি ভাইরাল হওয়ার? না, আমার অরিজিনাল আমার মেইন পয়েন্টটা হচ্ছে গিয়ে দুটোই, অনেস্টলি দুটোই। কারণ আমি চাচ্ছি যে হাসন রাজার কিছু গান আছে যেমন আপনার বিকৃত সুরে গাওয়া হচ্ছে, তো আমি চাচ্ছি যে অরিজিনাল যে সুরটা, ওই সুরটার মাধ্যমে আর কি সবার মধ্যে যাতে গানটা যায়, তো ভাইরাল হয়ে যাও আর কোনো রকম যাও, মানে যাবে আর কি, ওইটাই আমার ইচ্ছা। যখন শোনেন যে কেউ বিকৃত সুরে গান গাইছে, হ্যাঁ, এবং কেউ অনেক আছে না ইম্প্রোভাইজ করতে গিয়ে নিজের অনেক সুর দিয়ে অন্যরকম করে গানগুলো গায়, তখন কেমন লাগে আসলে? ডেফিনেটলি খারাপ লাগে, বাট যেহেতু তারা চেষ্টা করতেছে, তো ওই কারণে আমি তাদেরকে আর কি সাধুবাদ জানাই। বাট ওই যে একটু বিকৃত সুর, ওটা যদি ঠিক করতে পারে তা তো আরো ভালো, আরো ভালো। আচ্ছা, আর আরো ভালো একটা গান শুনবো তাহলে। এখন যে গানটা ওই আমার প্রজেক্টেরই, তো এটা আমার নিজে সুর করা, বাট হাসন রাজার লেখা গান। আচ্ছা, আমি নিজে সুর করছি আর কি গানটা। আচ্ছা। ভব সিন্ধু পার হইবা পয়সা খরি না, দয়া করি পার কইরা দাও, বাড়ি চলে যাই দয়াল কানাই রে, দয়াল কানাই রে, পার কইরা দাও কাঙ্গালি রে, দয়াল কানাই রে, পার কইরা দাও কাঙ্গালি রে, দয়াল কানাই রে, পার কইরা দাও কাঙ্গালি রে। ভব সিন্ধু পার হইবার পয়সা খরি নাই, দয়া করি পার কইরা দাও, বাড়ি চলে যাই দয়াল কানাই রে, দয়াল কানাই রে, পার কইরা দাও কাঙ্গালি রে, দয়াল কানাই রে, পার কইরা দাও কাঙ্গালি রে। ওগুলো সমুদ্রে পারি পার কইরা দেও তাড়াতাড়ি, ওগুলো সমুদ্রে পারি পার কইরা দেও তাড়াতাড়ি, সন্ধ্যা হইয়া আসিতেছে, সন্ধ্যা হইয়া আসিতেছে, মনে ভয়ে পাই দয়াল কানাই রে, দয়াল কানাই রে, পার কইরা দেও কাঙ্গালি রে, দয়াল কানাই রে, পার কইরা দেও কাঙ্গালি রে। দয়াল বলিয়ে নাম তোর জানে সংসারে, মুইও থমরে পার কইরা দেও চলি যাই ঘরে, দয়াল বলিয়ে নাম তোর জানে সংসারে, মুইও থমরে পার কইরা দেও চলি যাই ঘরে। আইসো তোরি কানাই ডাকে, আইসো তোরি কানাই ডাকে, তোমায় নিয়ে যাই দয়াল কানাই রে, দয়াল কানাই রে, পার কইরা দেও কাঙ্গালি
কাঙ্গালি রে, দয়াল কানাই রে পার কইরা দো কাঙ্গালি রে। ভব সিন্ধু পার হইবার, ভব সিন্ধু পার হইবার পয়সা করি নাই, দয়া করি পার কইরা দাও বাড়ি চলে যাই। দয়াল কানাই রে, দয়াল কানাই রে পার কইরা দাও কাঙ্গালি রে, দয়াল কানাই রে পার কইরা দাও কাঙ্গালি রে, দয়াল কানাই রে পার কইরা দাও কাঙ্গালি রে। এলাম তরুণ যারা শিল্পী আছে এখন, জি। তাদের মানে তাদের বিপক্ষে তাদের ব্যাপারে একটা অভিযোগ আছে, অনেকে অভিযোগ করেন, সেটা হচ্ছে যে তারা জনপ্রিয়তার দিকে যতটা ঝোঁক বেশি, এই চর্চার দিকে, গান সাধনার দিকে তাদের একটু মনোযোগ কম। আসলে কি তাই? আসলে এটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন। কিছু মানুষ আছে তারা জনপ্রিয়তা চায়। আমি যদি ইলহামের কথা জিজ্ঞেস করি যে নিজেকে তৈরি করার ব্যাপারে কতটা সিরিয়াস? আমি জেনুইনলি অনেক সিরিয়াস। আমি চাচ্ছি আমার পড়াশোনা কমপ্লিট করে মিউজিকটা নিয়ে একটু ফোকাস করব, আমার আসলে ইচ্ছা। আচ্ছা, মানে চর্চা মানে প্রতিদিনই কি সাধনা চর্চা করা? হ্যাঁ, করা হয় আমার। আচ্ছা, আমরা বলছেন বাবা মা খুব ইচ্ছে ছিল জি। যেন গায়ক হয় বা এই গানের চর্চাটা থাকে, মানে কার ইচ্ছাটা সবচেয়ে বেশি ছিল, বাবার না মায়ের? মানে আমার মায়ের। আচ্ছা। আম্মুর ইচ্ছা ছিল খুব মা কি বেশি। গান গায়? না। আচ্ছা আব্বু আবার ভালো তবলা বাজান, বাঁশিও বাজান, আচ্ছা তো ওই আর কি। আচ্ছা, মানে ফ্যামিলির মধ্যে একটা সঙ্গীত চর্চার একটা ইয়ে আছে। জি। আচ্ছা আচ্ছা, আরেকটা গান শুনবো। এটা হাসান রাজার একটা গান। বেবুলে মোহ যাই লাগো মোরে, এই ভবের খেলে, এই ভবের খেলে, হাসন রাজা বলে ও আল্লাহ, হাসন রাজা বলে ও আল্লাহ, ছেকাইলায় ভবে রোজালে, বেবুলে মোহ যাই লাগো মোরে, বেবুলে মোহ যাই লাগো মোরে, এই ভবের খেলে, এই ভবের খেলে, হাসন রাজায় বলে ও আল্লাহ। স্ত্রী হইল পায়ের বেরি, পুত্র হইল কি, কেমনে করিবাই হাসো বন্ধের শোনে মি, বন্ধের শোনে মি, স্ত্রী পুত্রের মাহায় রইলা ভবেতে মোহ চিহিয়া, স্ত্রী পুত্রের মাহায় রইলা ভবেতে মোহ জিহিয়া, মরণ পরে স্ত্রী পুত্র, মরণ পরে স্ত্রী পুত্র, না পাইবায় ফিরিয়া, না পাইবায় ফিরিয়া, হাসন রাজা বলে ও আল্লাহ। বাপ মহিলা ভাই ও মহিলা আরো মহিলা মা, এব কি না বুঝলাই হাসো
এ সংসারের ভাব, এ সংসারের ভাব। দিন গেল হেলে হেলে, রাত্রি গেল নিন্দে, দিন গেল হেলে হেলে, রাত্রি গেল নিন্দে, ফজরে উঠিয়া হাসন, ফজরে উঠিয়া হাসন, হায় হায় করি কান্দে, হায় হায় করি কান্দে। হাসন রাজা বলে ও আল্লাহ, হাসন রাজা বলে ও আল্লাহ, ঠেকাইলায় ভবে জাহালে, বেবুলে মোহ যাইলাই গো মোরে, বেবুলে মোহ যাইলাই গো মোরে, এই ভবের খেলে, এই ভবের খেলে। হাসন রাজায় বলে ও আল্লাহ, হাসন রাজায় বলে ও আল্লাহ, হাসন রাজা বলে ও আল্লাহ। আমরা মনে হয় সর্বশেষ আর একটা গান শুনবো, আপনি সেই গানটার প্রস্তুতি নেন। আমি একটু অনেকক্ষণ ধরে আমাদের সাথে এত সুন্দর তবলা শোনাচ্ছেন আমাদেরকে অমিত বর্মন, তার সাথে কথাই বলিনি, তার সাথে একটু কথা বলতে চাই। কতদিন ধরে তবলা বাজাচ্ছেন? আমি 2007 থেকে মানে তবলার সাথে মানে ইনভলভ আছি আর কি, এখন পর্যন্ত করতেছি, শিখতেছি। আচ্ছা, মানে কেমন লাগে যে অনুষ্ঠানে অনেক সময় দেখা যায় না যে আসলে আপনি তবলা বাজাচ্ছেন, একজন গান গাচ্ছেন, ফোকাসটা সবসময় দেখা যায় যে ভোকালের দিকে চলে যায়, তাই না? তখন কি খারাপ লাগে না? অবশ্যই খারাপ লাগে না, মানে আর্টিস্ট, মানে একজন শিল্পী আর্টিস্ট, একজন মানে যারা যন্ত্র বাজায় অবশ্যই, তারও তা তো অবশ্যই, আর্টিস্ট, হ্যাঁ। যদি বিবেচনা করলে আমি ভোকালটাকে সাপোর্ট দেবো, এটাই আমার মানে মূল যন্ত্রশিল্পীদের কাজ, যন্ত্রশিল্পীদের কাজ। মানে ভাল লাগে। অবশ্যই। আজকে কেমন লাগছে আজকে আমাদের সাথে? আজকে মানে অনেক আনন্দ লাগতেছে, মানে আমি এমনিতে এই মানে লাইভ এই প্রথম করছি। আচ্ছা আচ্ছা, কিছুদিন আগে আমাদের স্যার যে মাহফুজুর রহমান স্যারের সাথে আমি তবলা বাজাইছি সুনামগঞ্জে, আচ্ছা। মানে আমার জন্য এটা একটা অনেক বড় পাওয়া ছিল। আচ্ছা, মানে দুজনে আজকে প্রথম টেলিভিশন অনুষ্ঠানে লাইভ করছেন না? তাহলে আমরাও কি বলবো যে ভাগ্যবান যে আপনারা দুজন আমাদের অনুষ্ঠানের মাধ্যমে ই করলেন। যখন আরো বড় শিল্পী হয়ে যাবেন তখন অন্তত বলবেন যে টেলিভিশন অনুষ্ঠানে এসেছিলাম প্রথমে। ঠিক আছে, আমরা আপনার গান শুনতে শুনতে বিদায় নেব, আপনাদের গান শুনতে শুনতে বিদায় নেব। তার আগে ছোট্ট করে একটু দর্শকের কাছে বিদায় নিয়ে নিই। দর্শক, আমরা সবসময় যেমনটি করি যে শিল্পী যারা আসেন তাদের গান শুনতে শুনতে বিদায় নিই। আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন তাদের সকলকে ধন্যবাদ, এবং নিশ্চয়ই আগামীকাল আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রচণ্ড শীত, সাবধানে থাকবেন যেন অসুস্থ না হন, এবং অবশ্যই টি নিউজের সঙ্গে থাকবেন। আমরা গান শুনতে শুনতে বিদায় নেব। আবারও দেওয়ান ইলহাম চৌধুরী এবং অমিত বর্মন দুজনকে অসংখ্য ধন্যবাদ। গান শুনতে শুনতে বিদায় নেব আমরা। তোমারে না দেখলে রাধা জীবন কেমনে রো বন্ধুরে, আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়, আমার বন্ধু দয়াময়, তোমার দেখিবার মনে লয়, তোমার না দেখলে রাধা জীবন কেমনে রয় বন্ধুরে, আমার বন্ধু দয়াময়, তোমার দেখিবার মনে লয়। কদম ডালে বৈশারে বন্ধু ভাঙো
কদমের আগা, কদম ডালে বৈশারে বন্ধু ভাঙো কদমের আগা। শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা, বন্ধুরে আমার বন্ধু দয়াময়, তোমার দেখিবার মনে লয়। তোমার ডালে বৈশারে বন্ধু বাজাও রঙ্গের বাঁশি, তোমার ডালে বৈশারে বন্ধু বাজাও রঙ্গের বাঁশি। সুর শুনিয়া রাধার মন হইল উদাসী, বন্ধুরে আমার বন্ধু দয়াময়, তোমার দেখিবার মনে লয়। ভাইবে রাধারো মন বলে মনেতে ভাবিয়া, ভাইবে রাধারো মন বলে মনেতে ভাবিয়া। নিভা ছিল মনের আগুন কে দিল জ্বালাইয়া, বন্ধুরে আমার বন্ধু দয়াময়, তোমার দেখিবার